নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানে সুস্থ এবং সুন্দর জীবনের সাথী। আজকে আমরা সৌন্দর্য নিয়ে কথা বলবো। সৌন্দর্যটাও সমানভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ সৌন্দর্যের সাথে জুড়ে আছে আমাদের মনের নানা রকম ভাব। আর আমরা জানি যে আমরা যখন নিজেদেরকেও খুব প্রেজেন্টেবল সুন্দর দেখতে পাই, সেই সময় আমাদের যেন কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যায়। সবকিছু হারিয়ে গেলেও একমাত্র কনফিডেন্স, যে কনফিডেন্সের উপরে বেস করে মানুষ আবার নতুন কিছু ক্রিয়েট করতে পারে, নতুন ভাবে পথ চলতে পারে। আমরা এমনটাই বলে থাকি, কনফিডেন্সের গুরুত্ব এতটাই। আর সেক্ষেত্রে সৌন্দর্য অনেকটাই গুরুত্ব অবশ্যই বহন করে। আজকে আমরা বিশেষভাবে কথা বলছি অ্যান্টি এজিং নিয়ে, কারণ সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষের যে সময় বার্ধক্যজনিত যে কিছু সমস্যা আসে শারীরিকভাবে, সেটা তো আসতেই পারে, তার জন্য রয়েছে নানা রকম ট্রিটমেন্ট। কিন্তু মানসিকভাবেও বার্ধক্য অনেক তাড়াতাড়ি চলে আসে যদি মানুষটি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে না, তার বয়সের ছাপটা খুব তাড়াতাড়ি চেহারায় পড়ে যাচ্ছে, চোখ মুখ চেঞ্জ হয়ে যাচ্ছে দিনে দিনে। তাই মানুষ সেই সময় খোঁজ করেন এমন একটি জায়গার যেখানে যে জায়গার হাত ধরে মানুষ নিজেকে আবার নতুন করে সাজাতে পারেন, কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে যায় তাতে। তখনই প্রসঙ্গ আসে যে তারা নিজেদের হেয়ার এবং স্কিনটাকে কি করে ভালো রাখবেন। আমরা বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে অ্যান্টি এজিং নিয়ে কথা বলবো, এবং এই বিষয়ে যিনি বিশেষভাবে কথা বলবেন, যিনি একজন এক্সপার্ট, তিনি একজন ডার্মাটোলজিস্ট। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিনাউন্ড ডার্মাটোলজিস্ট ডক্টর শ্রয়ন পাল। অনেক স্বাগত ডক্টর। নমস্কার। নমস্কার। আমরা এই যে এজিং নিয়ে কথা বলি, এবং এজিংটা মানে একটা চিন্তার জায়গা। অবশ্যই প্রত্যেকের বয়স হচ্ছে সময়ের সাথে তাল রেখে বয়স এগিয়ে চলেছে, কিন্তু আমরা চাই অনেক ইয়াং দেখাক আমাদের। তো প্রথমেই জানতে চাই যে এই যে এজিং এর পেছনে আসলে সায়েন্সটা কি আছে? এজিং ব্যাপারটা এখনো অবধি সব দিক থেকে খুব ভালোভাবে বোঝা যায়নি, কিন্তু যেটা মোটামুটি বোঝা গেছে, আমাদের প্রত্যেকটা যখন কোষের বিভাজন হয়, যেটাকে সেল ডিভিশন বলে, সেখানে আমাদের ক্রোমোজোমস এর লাস্টে টেলোমিয়ার বলে একটা জিনিস থাকে, যেটা বলতে পারেন একটা ক্রোমোজোমের পার্ট, যে পার্টটা বেসিক্যালি ক্রোমোজোমের ক্ষয়টাকে বাঁচিয়ে রাখে, বা ওটা বলতে পারেন এক রকমের ক্যাপের মতো। তো এই প্রত্যেকটা বিভাজনে সেই টেলোমিয়ার, সেটা আমাদের জন্মের শুরু থেকেই, যখন থেকে কোষ বিভাজন হওয়া শুরু হয়েছে, জন্মের শুরু থেকে না, বলা বলো ভ্রূণ অবস্থা থেকে, যখন থেকে আমাদের কোষগুলোর বিভাজন হওয়া শুরু করেছে, সেই টেলোমিয়ার গুলো একটু একটু করে ছোট হতে থাকছে। এবার এটা ছোট হতে হতে এবার টেলোমিয়ার যত বড় থাকে, তত একটা সেল অনেক এফেক্টিভ ভাবে, অনেক ভালোভাবে তৈরি হয়। সেই সেলের বিভিন্ন রকম প্রোটিন তৈরি করার ক্যাপাসিটি বেশি থাকে, যে প্রোটিনগুলো আমাদের হেয়ার তৈরি করে, আমাদের স্কিনের সেলস তৈরি করে, ইভেন আমাদের শরীরের ভেতরে বিভিন্ন অর্গান বলুন, জয়েন্ট বলুন, হাড় বলুন, সেই সমস্ত জায়গার কোষগুলো যে প্রোটিনগুলো তৈরি করে বলে আমাদের শরীরের সমস্ত ফাংশন, বিভিন্ন ভিটামিন, মিনারেল, এনজাইমসের যে মেটাবলিজম থেকে শুরু করে সমস্ত কিছু, এই যে জিনিসগুলো হয়, সেই ফাংশনটা অপটিমাল থাকে সেই প্রোটিনগুলো প্রপারলি তৈরি হওয়ার জন্য। এবার এই বয়স বাড়ার সাথে সাথে যখন টেলোমিয়ার শর্টেনিং হতে হতে এমন একটা জায়গাতে পৌঁছে যায়, যেখানে যে কোষগুলো তৈরি হচ্ছে সেগুলো আগের মতো হায়ার কোয়ালিটির নয়, আমরা ধীরে 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 এজিং এ প্রবেশ করি। এবং যত এই কোষের কোয়ালিটিটা ধীরে ধীরে খারাপ হতে থাকে, তত সেই কোষের তৈরি করা প্রোটিনের অ্যামাউন্ট কম, বা প্রোটিনের কোয়ালিটি খারাপ হতে থাকে। তো আমাদের শরীরের বিভিন্ন অর্গান ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে, বা ফাংশনালি উইক হতে থাকে। তো এই ব্যাপারটাকেই আমরা বলি এজিং। তো এটার আমাদের স্কিনে কি, আমাদের স্কিনে যতটা কোলাজেন তৈরি হচ্ছিল, যতটা কোষের ডিভিশন হচ্ছিল, সেটা হয় না বলে চামড়াটা ভাঁজ হয়ে আসে। আমাদের চুলে যতটা কেরাটিন বা হেয়ারের যে প্রোটিন তৈরি করছিল, সেগুলো তৈরি করতে পারে না বলে আমাদের চুল গজানো বন্ধ হয়ে যায়, বা যে নতুন চুলগুলো বেরোচ্ছে সেগুলো আগের মতো মোটা এবং কালো হয় না, সেগুলো ধীরে ধীরে সাদা হতে থাকে। অথবা সেইটা টোটাল আপনার বলতে পারেন চুলের পাতলা ব্যাপারটা অনেক চলে আসে। তাছাড়াও আমাদের সারা শরীরে জানেনই তো বয়সকালে কি হয়, দুর্বলতা হতে থাকে, শক্তি কমতে থাকে, হজমের সমস্যা, চোখের সমস্যা, সবই হতে থাকে। এই সমস্ত কিছুর পেছনেই বেসিক্যালি রয়েছে টেলোমিয়ার শর্টেনিং। তো আজকে আমাদের অ্যান্টি এজিং ট্রিটমেন্ট
আমরা যেটাতে হুম হুম। এইজিং এর কনসেপ্টটা বোঝার পরে আসবো, সেখানে বুঝতে পারবেন যে এই টেলোমিয়ার এবং এই টেলোমিয়ার শর্টনিং এর জন্য যে এইজিং হচ্ছে, এটার ব্যাপারেও আমরা কি করতে পারি। একদম তাই। আজকের সময় দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে প্রতিনিয়ত রিসার্চ চলছে। মানুষ এখন অনেক বেশি সচেতন, তারা চাইছেন তাদের এজটা অনেক কম দেখা। তাতে কি হবে, তারা এই যে একটু আগে বলছিলাম কনফিডেন্স লেভেল, এটার সাথে কিন্তু ভীষণভাবে জড়িয়ে আছে সৌন্দর্যের একটা রিলেশন রয়েছে অদ্ভুতভাবে। সেই জায়গাটা থেকে মানুষ যেটা নিয়ে বেশি রিসার্চ করেন, যেটা চান, সেই হিসেবেই নতুন নতুন রিসার্চ চলে, সেই পদ্ধতিতে এক একটা ওয়ে খুলে যায়। তো এই ক্ষেত্রে অনেকেই আছেন যে বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিচ্ছেন, মেডিসিনের আশ্রয় নিচ্ছেন, কিন্তু যেটা জানতে চাই, অনেকে এমনও আছেন যারা মেডিসিন একদম খেতে চান না, মেডিসিন ইনটেক করতেই চান না। অনেক রকম মেডিসিন তো আছে যেগুলো খেলে অনেকে মনে করেন যে হ্যাঁ আরো বেশি ইয়াং দেখতে লাগুক, কিন্তু বেশিরভাগ সংখ্যাটাই তারা জানতে চান মেডিসিন ছাড়া আর কি কি এমন হয়ে আছে যার মাধ্যমে তিনি তার এজটাকে ধরে রাখতে পারবেন। এই টেলোমিয়ার শর্টেনিং এর সঙ্গে 2-3টে জিনিস ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড আছে। যে জিনিসগুলোতে টেলোমিয়ার শর্টেনিং হয়, একটা হচ্ছে স্ট্রেস এবং একটা ইরেগুলার লাইফস্টাইল, কম ঘুম হওয়া। কম ঘুম হওয়াতে দেখা গেছে আমাদের এই টেলোমিয়ার শর্টেনিং অনেক ফাস্টার হয়। 3 নম্বর হচ্ছে আপনার কোনো রকম ভাবে, মানে স্ট্রেস বলতে কাজের জায়গাতেও বডিলি পরিশ্রম যেটা হচ্ছে, এবং তার সঙ্গে আপনার মানসিক পরিশ্রম। 4 নম্বর হচ্ছে এক্সারসাইজের অভাব, এবং 5 নম্বর হচ্ছে আপনার ডায়েট। এই ডায়েটের মধ্যে দেখা গেছে কিছু কিছু জিনিস বেশি থাকলে টেলোমিয়ার শর্টেনিং তাড়াতাড়ি হয়, কিছু কিছু জিনিস কম থাকলে এই টেলোমিয়ার শর্টেনিং ধীরে ধীরে অন্যরকম ভাবে হতে থাকে। যেরকম অ্যান্টি অক্সিডেন্টস যে খাবারে বেশি আছে, ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, এবং অনেক সময় আমরা যেহেতু খাবারে অ্যান্টি অক্সিডেন্ট যথেষ্ট পরিমাণে পাই না, সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম অ্যান্টি অক্সিডেন্ট সাপ্লিমেন্টসও আমরা দিয়ে থাকি। এগুলো ওষুধ নয়, ঠিক সাপ্লিমেন্টস। সেগুলো দেখা গেছে আমাদের এই টেলোমিয়ার শর্টেনিংটাকে আটকে রাখে বা কম করে রাখে। আবার আরেক দিক থেকে দেখতে গেলে যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, যেমন চিনি, ভাত, রুটি বা যে কোনো ধরনের মিষ্টি খাবার, আলু, এই জিনিসগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের টেলোমিয়ার শর্টেনিং একটু তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা। আবার মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টের সঙ্গে এরকম অ্যাসোসিয়েশন পাওয়া গেছে কি টেলোমিয়ার শর্টেনিং এ সেখানে তাদের এফেক্ট আছে। তো এরকম ভাবেই আমরা, মানে যদি ডায়েট এবং এক্সারসাইজ দিনের মধ্যে অন্তত 1 থেকে 2 ঘন্টা এক্সারসাইজ করা, অন্তত 8 ঘন্টা সলিড স্লিপ, তার সঙ্গে একটা লো স্ট্রেস লাইফস্টাইল কিরকম ভাবে অ্যাচিভ করতে পারেন, যদি মনে হয় আপনার কারেন্ট প্রফেশনে স্ট্রেস প্রচন্ড বেশি, কোনো রকম ভাবে সেই প্রফেশন চেঞ্জ করুন, অথবা এমন কোনো কোম্পানিতে বা জবে শিফট করুন যেখানে সেই স্ট্রেস লেভেলটা রিলেটিভলি কম। এবং আপনার যদি মনে হয় যে বাড়িতে কোনো স্ট্রেস লেভেল কোনো কারণ হচ্ছে, সেটাকে সলভ করার চেষ্টা করুন, কারণ স্ট্রেস কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং তার সঙ্গে হচ্ছে কিছু সাপ্লিমেন্টস, কারণ লেটস বি ভেরি ক্লিয়ার, আমরা বেশিরভাগ এমন জায়গাতেই আজকাল থাকি, আমাদের কাছে সমস্ত রকম সবজি এবং ফলের ফ্রেশ সাপ্লাই হওয়া কোনো জায়গাতেই সম্ভব নয়, সেটা গ্রামে হোক শহরে হোক। ফলে একটা অপটিমাল ডায়েট চার্টে যদি আমরা ঠিকঠাক ভাবে খাই, তাতে যতটা পরিমাণ নিউট্রিয়েন্টস, অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের পাওয়া উচিত আমরা পাই না। এবং আরো একটা ব্যাপার, বয়সের সাথে সাথে কিন্তু স্কিনের নয়, আমাদের গাট যেটা থাকে, যেটা অ্যাবজর্ব করে বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্টস, সেখানেও কিন্তু অ্যাবজর্পশনের ক্যাপাসিটিটাও কমে যেতে থাকে, এগেন এজিং এর জন্য। ফলে আমরা আগে যতটা খেলে সাফিসিয়েন্ট আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অ্যান্টিঅক্সিডেন্ট পেতাম, সেটা কিন্তু আমরা বয়সের সাথে সাথে ধীরে ধীরে কম পেতে থাকি। ঠিক এই জায়গাতেই আমরা বলি যে সাপ্লিমেন্টস, এবার কেউ যদি বলেন যে আমি একদম কোনো কিছুই খাবো না, সাপ্লিমেন্টও খাবো না, বেশিরভাগ ক্ষেত্রে এখানে ওষুধ আমরা দিই না, আমরা দিই বিভিন্ন রকম সাপ্লিমেন্ট, যে সাপ্লিমেন্টগুলো ডিরেক্টলি সেল লেভেলে কাজ করে অথবা আমাদের ডায়েটারি নিডগুলোকে ফুলফিল করে। তো এইগুলো করে আমরা অনেক ক্ষেত্রে একদম রিয়েল অ্যান্টি এজিং চেঞ্জ অব্দি আমরা পেয়েছি। আচ্ছা। যেরকম একটা খুব মানে সহজ এক্সাম্পল আপনাদের দিলে বুঝতে পারবেন, আপনার পরিচিত এমন যদি কেউ থাকেন যে প্রতিনিয়ত একটা 1 থেকে 1.5 ঘন্টা করে এক্সারসাইজ করে আসছেন লাস্ট 30 থেকে 40 বছর, আর একটা হেলদি ডায়েট মেনটেন করে আসছেন, তার সাথে আরেকজন যিনি এটা করেননি, তাদের দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে দিন, একই বয়সের 75 বছর বয়সের ধরুন, এরকম দুজন মানুষকে আপনি বিশাল ডিফারেন্স দেখতে পাবেন। সত্যি তাই। এবং অ্যাকচুয়ালি এই ডিফারেন্সটা খালি অ্যাপিয়ারেন্স নয়, সেল লেভেলে দেখা গেছে
তাদের টেলোমিয়ার্স অ্যাকচুয়ালি অনেক লম্বা, যে মানুষটা মেনটেন করেননি এই ডায়েট এবং এক্সারসাইজ তাদের থেকে। এবার ডক্টর আসি, যে এটা খুব সত্যি কথা যে এটা মানুষের হাতে আছে। নিজেরা এক্সারসাইজ করছেন, কিছু ডায়েট হ্যাবিট মেনটেন করছেন, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে মানুষ দেখা যাচ্ছে নিজেদের অনেকটাই চেঞ্জ করতে পারেন, এটা তাদের অলরেডি হাতে। কিন্তু কিছু মানুষ দেখা যাচ্ছে যে এমন একটা ফেজে রয়েছেন যারা আজ ওপারে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের সময় অনেকটা হাতের থেকে বেরিয়ে গেছে। তারা নিজেদের বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে নিজেকে কোনোভাবে মেনটেন করতে পারছে না, এবং তারা মনে করছেন তারা একটা ইনস্ট্যান্ট রেজাল্ট চান, যেটা কি হবে, তাদের যে এজটা বেড়ে গেছে, বরং বয়সের থেকে অনেক বেশি, হয়তো কাউকে কাউকে বার্ধক্য দেখাচ্ছে যে তাদের বয়সটা আরো বেশি, সেটাকে প্রতিরোধ করতে পারেন। এবং তিনি চাইছেন যে তাকে আরেকটু কম বয়স দেখাক, সেটার জন্য কি কি ব্যবস্থা রয়েছে? আজকে আমরা এই জায়গাতে যেটা করতে পারি সেটা হচ্ছে দু রকমের ট্রিটমেন্ট। একটা হচ্ছে যে জিনিসগুলো ন্যাচারালি বডি অ্যান্টিঅক্সিডেন্ট বা এক্সারসাইজের মাধ্যমে বাড়িয়ে স্কিনে এফেক্ট করতে পারত, সেই জিনিসগুলোকে আমরা ডিরেক্টলি ইনজেকশনস এর মাধ্যমে বা ওরাল মেডিসিন বা অনেক ক্ষেত্রে আইভি মেডিসিনস এর মাধ্যমে দিতে পারি। যেরকম আইভি অ্যান্টিঅক্সিডেন্টস হয়ে গেল, আইভি ন্যাড থেরাপি হয়, এবং ওরাল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওরাল ন্যাড থেরাপিও চলে এসছে এই মুহূর্তে মার্কেটে, মানে যেগুলো খাওয়ার ওষুধ, ইনজেকশন দিয়ে নিতে হবে না। তার সঙ্গে কিছু আছে ইনজেক্টেবল, যেগুলো ডিরেক্টলি যে জায়গার কোষে আমরা অ্যান্টি এজিং করতে চাইছি সেই জায়গার কোষে আমরা যদি ইনজেক্ট করতে থাকি, একটা প্রথমে ইনিশিয়াল করতে হয়, তারপর একটা রেগুলার বেসিসে যদি করতে থাকি, তাহলে সেখানেও একটা লোকাল লেভেলে অ্যান্টি এজিং চেঞ্জেস দেখা যায়। যেরকম ফেসে স্কিনের মধ্যে যদি এক্সোজোমস বলে একটা জিনিস হয়, সেটা বেসিক্যালি স্টেম সেলস এর মধ্যে কমিউনিকেশনস করে। তো আজকে আমাদের মানে বিভিন্ন জায়গার ফেসের যে মানে স্কিন সেলস আছে, তার মধ্যে যে স্টেম সেলস আছে, অথবা মাথায় চুলের যে গোড়ায় যে স্টেম সেলস আছে, সেই স্টেম সেলস এর এখন যেরকম বয়সের সাথে সাথে সেই সেলসেরও ক্যাপাবিলিটি কমে এসছে, কিন্তু আমরা যখন একটা মেসেনকাইমাল ডিরাইভড বা অ্যাডিপোসাইট ডিরাইভড এক্সোজোমস আমরা সেখানে ইনজেক্ট করছি, তখন সেই স্টেম সেলস গুলোই আবার অ্যাক্টিভ হয়ে রিলেটিভলি অনেক একটা ইয়াং ফর্মে ফিরে যাচ্ছে। আচ্ছা, মানে আজকে একটা বলতে পারেন কিরকম ভাবে, আজকে একটা 50 বছর বয়সী মানুষের মুখে স্টেম সেল আমরা ইনজেক্ট করে 15 বা 16 বছরের মতো কারুর মানে ফাংশনালিটিটা টেম্পোরারিলি হলেও দিতে পারি, এবং তার মুখটা 15-16 বছরের মতো হয়ে যাবে না, কিন্তু অ্যাটলিস্ট যতটা ড্যামেজ হয়েছিল তার কিছুটা ড্যামেজ রিভার্স হবে। কিন্তু এগেন একটা সময়ের পরে আপনি যেটা বলেছেন হাত থেকে সময় বেরিয়ে যায়, তো তখন হয়তো ডায়েট এক্সারসাইজ করারও একটা লিমিট চলে আসে, এবং মানে যতটা ওনার মানে কিছু এক্সারসাইজ এবং কিছু ডায়েটারি চেঞ্জেস তাদের বডির জন্য সেই সময় রাদার হার্মফুল হয়ে যায়। কিন্তু কিছুটা যতটা সম্ভব একজন ভালো ডায়েটিশিয়ানকে দেখানো এবং কিছুটা এক্সারসাইজ শুরু করা, অ্যাটলিস্ট হাঁটাহাঁটি হলেও, লাইট এক্সারসাইজ হলেও তাদের তখনও শুরু করা উচিত, যাতে অ্যাটলিস্ট মানে এই ট্রিটমেন্টের গ্যাপ, কারণ তা না হলে আমরা কতটা গ্যাপে দেবো, একটা রিজনেবল গ্যাপে তো দিতে হবে, অন্তত আমরা 3 মাস বা 6 মাসের গ্যাপে গ্যাপে আমরা দিতে পারি ইনিশিয়াল ফেজের পরে মেনটেন্যান্সের জন্য, কারণ বডি কিছুটা হলেও সাপোর্ট দিচ্ছে, এবং তার সাথে ন্যাড থেরাপি বা খাবার অ্যান্টিঅক্সিডেন্টস বলুন বা ইনজেক্টেবল অ্যান্টিঅক্সিডেন্টস বলুন, সেগুলো দিয়ে আমরা কিছুটা হলেও মানে বিভিন্ন রকম চেঞ্জেসকে কন্ট্রোল করতে পারি, কারণ ডিরেক্টলি সেগুলো অ্যাক্ট করছে বডির ইয়াঙ্গার সেলফে যেরকম ভাবে অ্যাক্ট করতো। কিন্তু যে জিনিসটা বারবারই বোঝানো, এই সমস্ত কিছুই কিন্তু বেটার কাজ করবে আপনি যদি ডায়েটারি এন্ড লাইফস্টাইল মডিফিকেশনটা যে কোনো বয়স থেকেই আপনি শুরু করতে চান, সেখান থেকে যদি শুরু করেন। মানে আমার মানে এই জিনিসটা কতটা পরিষ্কার আমি বলছি, আমার দুজন পেশেন্ট, দুজনেই রিটায়ারমেন্টের পরে সিদ্ধান্ত নিলেন যে আমাদের এই ব্যাপারে কিছু করতে হবে, আমাদের অ্যাপিয়ারেন্সেস এর ব্যাপারে, এবং দুজনেই খুব স্ট্রিক্টলি ট্রিটমেন্ট গুলো ফলো করেন। কিন্তু একজন ডায়েট অ্যান্ড লাইফস্টাইলটা ভীষণ স্ট্রিক্টলি ফলো করেন, একজন অতটা করে উঠতে পারেন না। তো যিনি করেন, আমি যবে থেকে ট্রিটমেন্ট শুরু করেছিলাম, আজকে তিনি অলমোস্ট আমার আজকে 5 বছরের বেশি পেশেন্ট এই দুজনেই। প্রথম জন কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা বেটার দেখতে লাগেন দ্বিতীয় জনের থেকে, মানে যে যতটা ভালো ভাবে ফলো করেছেন রেজাল্টটাও তত ভালো এসেছে। আমি সবসময় এটাই বলি যে খালি ওষুধ বা ইনজেকশন আপনি যতই খরচা করতে রাজি থাকুন, সেটাতে আপনার 100% রেজাল্ট আসবে না, অন্তত 20 বা 30% রেজাল্ট কিন্তু আছে হচ্ছে আপনার নিজের ডায়েট, এক্সারসাইজ, লাইফস্টাইল, এই জিনিসগুলোর উপরে। আপনি একটু লো স্ট্রেস
এনভায়রনমেন্ট মেনটেন করা, বাড়িতে আপনার অশান্তি চলছে, টানা চলে যাচ্ছে, এবং সেটা কিন্তু আপনার অলরেডি আমরা একদিকে যাচ্ছি রিপেয়ার করতে, ওটা আরেক দিক দিয়ে ধ্বংস করছে। ফলে রিপেয়ার করার এফেক্টটা কিন্তু সবসময় অপটিমাল বা যতটা হওয়া উচিত ততটা কখনোই হয়ে উঠতে পারবে না। তবে এটাও কিন্তু বলবো ডক্টর, অনেক বড় ব্যাপার যে আজ থেকে কিছু বছর আগে মানুষ অনেকেই রয়েছেন যারা ভাবছিলেন যে আমরা যদি নিজেদেরকে একটুখানি ইয়াং এজে ফিরে যেতে পারতাম, ঠিক সেরকম কিছুটা অ্যাপিয়ারেন্স আমাদের হতো চেহারায়, চোখে মুখে, কিন্তু তারা কিন্তু পারছিলেন না, এটা পাচ্ছিলেন না এমন কোনো জায়গা। বর্তমানে সেই জায়গাটা ওপেন হয়েছে, বলা যায় সেই ডোরটা ওপেন হয়েছে। যারা যারা চাইছেন নিজেদের মধ্যে একটা চেঞ্জেস আনবেন, তাদের পক্ষে এটা সম্ভব। এই প্রথম চেঞ্জেস শুরু হয়েছিল আমার মনে হয় বোটক্স, ফিলার্স এন্ড স্কিন বুস্টার্স এর অ্যাডভেন্ট দিয়ে। তো আমাদের স্কিনের যে ছোট ছোট ফাইন লাইন্স, যেগুলো সবচেয়ে মানে ডিরেক্টলি একটা মানুষকে দেখলে আপনি বয়স কিভাবে বুঝতে পারেন, দুটো বা তিনটে জিনিস দিয়ে। একটা হচ্ছে যে মুখের এরকম ঝুলে পড়া ভাব, এইখানে ভাঁজগুলো তৈরি হওয়া, চোখের চারপাশে বা কপালে বা এই জায়গাগুলোতে একদম ফাইন লাইন্স আসলেই হাজার হাজার লাইন তৈরি হচ্ছে, এবং বুঝতে পারেন স্কিনের একটা ড্রাইনেস বা পেপারের মতো একটা রিঙ্কলি অ্যাপিয়ারেন্স। এবং বোটক্স, ফিলার্স এন্ড স্কিন বুস্টার হয়তো ডিরেক্ট অ্যান্টি এজিং করতে পারেনি, কিন্তু এখন মনে করা হচ্ছে যে স্কিন বুস্টারের ডিরেক্ট অ্যান্টি এজিং বেনিফিটও আছে, অ্যাকচুয়াল অ্যান্টি এজিং। হাউএভার বোটক্স, ফিলার্স এন্ড স্কিন বুস্টার হয়তো ডিরেক্ট অ্যান্টি এজিং অতটা স্ট্রংলি দিতে পারেনি, কিন্তু এই যে অ্যাপিয়ারেন্সে অ্যান্টি এজিং হতে পারে একটা মানুষকে দেখলে, এবং সেটা আমাদের অনেক বলিউড হলিউড স্টারসদের দেখলে বোঝা যায়, যে একটা মানুষকে দেখলে যাতে বয়সটা ওরকম ভাবে বোঝা না যায় চট করে, সেই জিনিসটা থেকে আমার মনে হয় অ্যান্টি এজিং এর প্রতি আজকে মানুষের যতটা অ্যাওয়ারনেস সেইটা তৈরি হয়েছে। কারণ সেটা না তৈরি হলে আজকে এই যে কোনো একটা ডাক্তারের কাছে গেলে এমন কিছু ট্রিটমেন্ট আছে যেখানেই আমার জিনিসটা ঠিক হতে পারে, সেই অ্যাওয়ারনেসটাই হতো না। আর আমার মনে হয় না এই সায়েন্সটা এতটা ডেভেলপও করতো আজকে যে জায়গাতে পৌঁছে গেছে ট্রিটমেন্টটা। একদম তাই। এবং বহু মানুষ যখন এই ট্রিটমেন্ট নিচ্ছেন, তার মানে এখানে অনেকটাই সেফ রয়েছে বা বিষয়টা এমন নয়। যারা ওপারে রয়েছেন অনেকের মনে হয় যেহেতু ইনজেকশন একটা অ্যাপ্লাই হচ্ছে বা কিছু মেডিসিনাল ইনটেকের প্রসেস এখানে রয়েছে, সেক্ষেত্রে মেবি কোনো সাইড এফেক্ট হলেও হতে পারে, হয়তো অনেকেই ভাবতেই পারেন। তো তাদের জন্য কি বলবেন? আমার তো মনে হয় যদি সত্যি সাইড এফেক্ট থাকতো তো এত মানুষ কেন ট্রিটমেন্ট নেবেন? তারা তো হ্যাপি আছেন। এই সাইড এফেক্টের ভয়টা কোত্থেকে এসছে, একটা লজিক্যাল কারণ আছে। তার কারণটা এর আগে আমি বারবারই আলোচনা করেছি। আমাদের এই ডার্মাটোলজি বা অ্যাস্থেটিক্সে স্পেশালি এমন প্রচুর মানুষ প্র্যাকটিস করেন যারা অনেকে হয়তো ডাক্তারও নন, অথবা ডাক্তার হলেও যাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা কোর্ট অর্ডারের হিসাবে যাদের অধিকার নেই স্কিনের এই ধরনের ট্রিটমেন্টগুলো করার। রিসেন্ট দিল্লি হাইকোর্টের বিভিন্ন জাজমেন্টের হিসাবে বা মুম্বাই হাইকোর্টেরও জাজমেন্ট আছে, তারা বলেন যে একজন অ্যাস্থেটিক্স বিভিন্ন ধরনের প্রসিডিওর করার জন্য সবচেয়ে আইডিয়াল হচ্ছে না একজন ডার্মাটোলজি যিনি এমডি, ডিএনবি বা ডিডিভি, অথবা একজন প্লাস্টিক সার্জন যিনি এমএস, এমসিএইচ প্লাস্টিক সার্জন, দুজনে এমবিবিএস ডাক্তার। তাছাড়া আর কেউ হেয়ার ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে অ্যাস্থেটিক প্রসিডিওর এগুলো করে উঠতে পারে না টেকনিক্যালি। কিন্তু আজকে আপনি যদি দেখেন বোটক্স, ফিলার, স্কিন বুস্টার অনেক কিছু ইভেন পার্লার লেভেলের ইনস্টিটিউশনে হচ্ছে, এবং খোদ কলকাতার মধ্যে, খোদ দিল্লির মধ্যে, খোদ মুম্বাইয়ের মধ্যে এরকম, এবং বাকি যে ভারত তো আমি ছেড়েই দিলাম, এরকম এমন অনেক জায়গা আছে যেখানে এমন লোকেরা এই ট্রিটমেন্ট গুলো করছেন যারা কোয়ালিফাইড নয়, মানে আমাদের সরকারি হিসাবে, আমাদের ইনস্টিটিউশন গুলোর হিসাবে এই প্রসিডিওর গুলো করার জন্য। ফলে সেরকম জায়গাতে যদি সেই ট্রিটমেন্ট হয়, কমপ্লিকেশনস তো হবে, একদমই তাই, এবং প্রবলেম হবে। এবং মানুষ কেন যান? মানুষ দেখেন এখানে সস্তা। এইটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা ডক্টর বলেছেন, তারা সস্তা, কম পয়সা খরচ হবে, রেজাল্টটা ভালো পেতে চাইছে। কি করে পসিবল? এবং তাই জন্য মানে ইভেন কোনো কোয়ালিফাইড ডক্টররা একটা কোয়ালিটির নিচে জিনিসপত্র ইউজ করেন না। সেটা যেমন ডাক্তারদের প্রেসক্রিপশনের জন্য ঠিক, এবং যে কোনো জিনিস ইনজেক্ট করছেন, মানে একজন কোয়ালিফাইড ডাক্তার যদি আপনি হার্টের কোনো একটা অপারেশন করেন, হার্টের ভালভও তো বিভিন্ন রকম কোয়ালিটির পাওয়া যায়, কিন্তু একটা স্পেসিফিক কোয়ালিটির নিচে তারা কখনো ইউজ করেন না। তার কারণটা খালি আজকে এই মুহূর্তে হবে কিনা সেটা নয়, সেটার রেজাল্টটা কতদিন কি থাকবে, সেটার জন্য কি কমপ্লিকেশন হতে পারে, সেটার জন্য কি রিয়াকশন হতে পারে, সেই জিনিসগুলো চিন্তা করা। কারণ আজকে একজন ডাক্তারের কাছে একটা কেস খারাপ হলে তার অনেক কিছু হারানোর আছে।
তার একদম। রেপুটেশন হারানোর আছে, তার ডিগ্রি হারানোর আছে, অনেক কিছু তার হারানোর আছে। রেজিস্ট্রেশন যে পেতে গিয়ে হ্যাঁ। এত কষ্ট করেছে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। যার হারানোর নেই তার সেই চিন্তাগুলো নেই, সে যে কোনো স্ট্যান্ডার্ডের হুম। জিনিস ইউজ করতে পারে। তো এই জায়গাতেই আমি বারবার ফিরে আসি যে হয় করাবেনই না, আর যদি করান তাহলে প্রপার জায়গাতে প্রপার কোয়ালিটির এই চিকিৎসাগুলো করান। সেই ক্ষেত্রে আপনাদের সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। আমি একটা কথা ভাবছি ডক্টর, একজন ডক্টর যে দীর্ঘ সময় ধরে একটা পড়াশুনো করে অ্যানাটমি ফিজিওলজি খুব ভালো করে জানেন, তার হাতে একটা ইনজেকশন নেওয়া এবং একটা মানে ফেস ভ্যালু মানুষের কাছে কতখানি ম্যাটার করে, তিনি বিশ্বাস করে একজন ডক্টরের কাছে আসছেন, তাকে তো সেরকম একটা জায়গায় আসা উচিত যার প্রত্যেকটা মানে বিষয় যে নলেজ সেটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানা রয়েছে। কোথায় ইনজেকশন করবেন, কতটুকু তিনি স্পেস ইউজ করতে পারেন, প্রত্যেকটা মাসেল, প্রত্যেকটা আর্টারি ভেইন অরিজিন ইনসারশন এগুলো জানা দরকার। একদম একদম। প্রত্যেকটা নার্ভ কোথা থেকে বেরিয়েছে কোথায় যাচ্ছে এগুলো কিন্তু একজন ডক্টর ছাড়া, কোয়ালিফাইড ডক্টর ছাড়া জানাই সম্ভব নয়। সুতরাং মানুষকে বোধহয় এই জায়গাটা একবার ভাবা উচিত। একদম। আর যেটা বলছেন না যে দামের কথা, এক্ষেত্রেও বলবো বহু ইনস্টিটিউশন, বহু জায়গা, বহু কিছু এমন প্রতিষ্ঠান রয়েছে যেখানে এরকম বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হচ্ছে। মানুষ তো রেজাল্টের জন্য যাচ্ছেন, একদম। তারা খতিয়ে দেখছেন না যে বিষয়ে যে ইনস্ট্রুমেন্ট গুলো যে ব্যবহার হচ্ছে বা যিনি ডক্টর রয়েছেন তার বিষয়ে অতটা তারা জানেন না। এখানেই বোধহয় একটা ভুল পদক্ষেপ তারা নিয়ে ফেলেন। এবার আসি ডক্টর, এই যে বোটক্স ফিলার এই বিষয়টা যেটা বলছিলেন, বহু মানুষ আজকে ইউজ করছেন, গুড রেজাল্ট রয়েছে, কতটা চেঞ্জেস এনে দিতে পারে একটা বোটক্স বা ফিলারের ব্যবহার মানুষের ক্ষেত্রে? বোটক্সের ব্যাপারে মানুষের একটা দুটো ধারণা আছে। একটা হচ্ছে এফেক্টটা তো টেম্পোরারি, এরপরে তো আবার খারাপ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে এটার তো অ্যাকচুয়াল লং টার্ম বেনিফিট কিছু নেই। কিন্তু এটা দেখা গেছে যেহেতু বোটক্স আমাদের মানে যে মাসেলস গুলোর অতিরিক্ত কন্ট্রাকশন করে সেগুলোকে আমরা পুরোপুরি প্যারালাইজ করি না, যেটা করি আমরা একটু উইকেন্ড করে দিই যাতে আমাদের নর্মাল ফাংশন কোনো রকম ভাবে ব্যাহত না হয়। কিন্তু যে এক্সেসিভ অ্যাকশনের জন্য যে চামড়ার ভাঁজগুলো পড়ে সেইগুলো যাতে না পড়ে। এগেন এই জায়গাতে ওই মাপ থেকে শুরু করে এভরিথিং এগুলোর মধ্যে একটা ক্রিটিক্যালিটির ব্যাপার আছে। অনেকে দেখবেন ফেস পুরো ফ্রিজ হয়ে যায়, কারণ নর্মাল অ্যাকশনও কেমন যেন ব্যাহত হয়ে গেছে। সেই জিনিসগুলো কিন্তু হয় এগেন যদি প্রবলেম হয় ইনজেকশনে। এনিওয়ে বলা যায় যদি ভুল হাতে পড়ে। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে এটা দেখা গেছে যে যেহেতু ওই মাসেলগুলো বারবার কন্ট্রাক্ট করছে না, ফলে লং টার্মে সেই জায়গায় চামড়ার যে ভাঁজ পড়েছিল, অন্যান্য ট্রিটমেন্টের সঙ্গে অবশ্যই খালি বোটক্স করলে হবে না, অন্যান্য ট্রিটমেন্ট যখন আমরা কম্বাইন করছি যেখানে চামড়াটা আরো স্মুদেন আউট করছে এবং ভাঁজগুলো ধীরে ধীরে মানে স্মুদেন আউট করছে, সেই ক্ষেত্রে যদি রিপিটেড ফোল্ডস হওয়া বন্ধ হয়ে যায় ডিউ টু দ্য অ্যাকশন অফ দ্য বোটক্স, সেখানে দেখা গেছে যে সেই মানে ফোল্ডস গুলো ধীরে 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 হিল করছে। এবং আর ধরুন কেউ একজন 5 বছর বোটক্স করলেন রেগুলারলি, তারপরে যদি তিনি 1 বা 1.5 বছর বোটক্স নাও করলেন, যতটা খারাপ জায়গায় ফিরে যাওয়ার কথা ছিল ততটা খারাপ জায়গায় যায় না। এবং দ্বিতীয় আরেকটা জিনিস বোটক্সের ব্যাপারে যেটা আমি রিসেন্টলি আমার ইনস্টাগ্রামেও আলোচনা করেছি, রিসেন্টলি একটা জিনিস নিয়ে আলোচনা হয়েছে, সেটাকে বলে ফেশিয়াল ফিডব্যাক হাইপোথিসিস। সেখানে বলা হয় যে বোটক্সের মানে আমাদের নর্মাল আমরা যে স্মাইল করি সেই স্মাইলের জন্য যে ফেশিয়াল মাসেলের অ্যাকশন বা মুভমেন্টস হয়, সেই জিনিসটা আমাদের ব্রেনের মধ্যে একটা সিগন্যাল পৌঁছায় যেটা আমাদের ফার্দার হ্যাপিনেসটাকে বাড়ায়। মানে ইনফ্যাক্ট আপনি এরকম শুনে থাকবেন যে যখন আপনি টেনশন আছেন তখন একটা চুইংগাম চিবান, তাতে দেখবেন যে আপনার স্ট্রেস কমতে থাকবে, কারণ আমাদের যেহেতু মানে চিবানোর মাসেলগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে, আমাদের ব্রেন ভাববে আমরা খাচ্ছি তো আমরা নিশ্চিন্তে আছি। এটা কিন্তু সত্যি হয়, এটা ইনফ্যাক্ট আমি নিজে দেখেছি। এবার এখানে ব্যাপারটা কি হয়, এটা ইমোশনের জন্য সত্যি। তো আপনি যখন মানে এটা আবার বোটক্সের ক্ষেত্রে গিয়ে সেই মাসেলগুলো যেহেতু আমাদের কিছুটা আমরা পার্শিয়ালি উইকেন্ড করে দিচ্ছি, ফলে এই লুপটা কিছুটা ডিসকানেক্টেড হয়ে যায়। ফলে এটা দেখা গেছে যারা রেগুলার বেসিসে বোটক্স করান তারা কোনো রকম একটা দুঃখের সিচুয়েশন এলে তারা রিলেটিভলি কম দুঃখিত হন। তার কারণ ওই মাসেলগুলো যেগুলো আমাদের বিরক্তির মাসেল বা স্যাডনেসের যে ফেশিয়াল এক্সপ্রেশনের মাসেলগুলো আছে,
সেগুলো যেহেতু কম মুভ করছে, তো আমাদের ব্রেনে ওই ফিডব্যাকটা পৌঁছাচ্ছে না যে আমাদের আরো দুঃখিত হওয়া উচিত। আচ্ছা, ফলে তারা কম সময়ের জন্য দুঃখিত বা ডিপ্রেস বা স্ট্রেস থাকে। ভীষণ ইন্টারেস্টিং এই জায়গাগুলো, সত্যি তাই। তো সমস্ত কিছু মিলিয়েই অ্যাকচুয়ালি বোটক্সের একটা অ্যান্টি স্ট্রেস এফেক্টও আছে, সেটা যদি আপনি এরকম ভাবে বলতে চান। আলটিমেটলি সব দিক থেকেই বেনিফিট আছে। একদম। তো আজকে লং টার্মে বোটক্সের বেনিফিট আছে। একদম। এর পাশাপাশি আরো একটা কথা বলি ডক্টর, ভীষণ মনে আসে, এমনও কিছু মানুষকে আমি জানি যারা সিরিঞ্জ দেখলে ভীষণ ভয় পান, এবং যখনই ট্রিটমেন্টের জন্য আসেন ইচ্ছে তো আছে নিজেদেরকে খুব প্রেজেন্টেবল করে তুলবেন। তারা হয়তো আমাদের এই প্রোগ্রাম দেখে ভাবছেন আমি যাবো ট্রিটমেন্ট নেবো, ইনফ্যাক্ট এলেন, যদি তারা এসে দেখলেন একটা সিরিঞ্জের ব্যবহার হতে পারে, সেক্ষেত্রে তারা ভয়ও পেতে পারেন। এই সিরিঞ্জের ইউজ ছাড়া, মানে বোটক্স, ফিলার এই জাতীয় জিনিসের ছাড়া আর কি কোনো এমন উপায় আছে যেটাকে নিজেকে বা নিজের লুকসটা অনেকটা ধরে রাখা যায়, অ্যান্টি এজিং যে ট্রিটমেন্টটা সম্ভব অন্য পদ্ধতি? যেরকম কেমিক্যাল পিলিং একটা ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্ট, এবং লেজার্স আছে, যেগুলোর মধ্যেও আমাদের সেলের নিচের কোলাজেন্সকে স্টিমুলেট করা সম্ভব। এবং আমাদের স্কিনের একটা বড় সাইন অফ এজিং হচ্ছে পিগমেন্টেশন এবং আনইভেন পিগমেন্টেশন। যত বয়স হতে থাকে ফেসের পিগমেন্টেশন আনইভেন হয়ে যায় এবং স্কিনের টেক্সচারটাও আনইভেন হয়ে যায়। সেই আনইভেন পিগমেন্টেশন আর টেক্সচারটা কারেক্ট করার জন্য কেমিক্যাল পিল একটা অত্যন্ত এফেক্টিভ ট্রিটমেন্ট। এবং কেমিক্যাল পিলস আজকে সত্যি কথা বলতে কি আমার প্রায় সমস্ত অ্যান্টি এজিং পেশেন্টের যে ট্রিটমেন্ট প্রোটোকলস হয় বা ট্রিটমেন্ট প্ল্যানস হয় তার একটা ইন্টিগ্রাল পার্ট। কারণ যেরকম ভাবে কেমিক্যাল পিল পিগমেন্টেশনকে কারেক্ট করে এবং টেক্সচারকে কারেক্ট করে, সেরকম ভাবে হার্ডলি আর কোনো ট্রিটমেন্ট কারেক্ট করতে পারে অত তাড়াতাড়ি এবং অত এফেক্টিভলি দুটো একসাথে। হয়তো পিআরপি বা গ্রোথ ফ্যাক্টর থেরাপি বা এক্সোজোম থেরাপি টেক্সচারটাকে কারেক্ট করতে পারে, স্কিনের গ্লসটা আরো আনতে পারে, কিন্তু সেই ট্রিটমেন্টগুলো রিলেটিভলি বেশি এক্সপেন্সিভ এবং কেমিক্যাল পিল তার থেকে অনেক কম এক্সপেন্সিভ এবং অনেক সুন্দর একটা রেজাল্ট দেয় উইদিন 5 to 6 সেশন। তো আমি বলি কি, যে পেশেন্টরা নিডলে ভয় পায় তাদের সবার আগে আমি আমার উপর আস্থা করাতে শেখাই কেমিক্যাল পিল বা এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে। যখন তাদের আমার উপর বিশ্বাস তৈরি হয় যে এমন একটা ট্রিটমেন্ট হবে যেখানে আমার ভয় হবে না, তখন হয়তো আমি মাইক্রো নিডলে যাই। একদম ডক্টর, একদিন কোনো একটা দিন একদম আমার খুব ইচ্ছে যে এই কেমিক্যাল পিল নিয়ে, এটা তো একটা অনেক ভাস্ট, আমরা পুরো একটা এপিসোড আমরা এর উপরে করতে চাই প্রোগ্রাম। তবে আজকে দেখতে দেখতে সময়টা একেবারে হাতে নেই। যারা ওপারে রয়েছেন, যারা ভাবছেন যে আদতে কি করবেন, এখনো কনফিউশন রয়েছে, কিন্তু চাইছেন আপনাকে অনেক বেশি প্রেজেন্টেবল দেখা, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে। যে নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমাদের ডার্মাটোলজিস্টের নাম্বার আপনি পেয়ে যাচ্ছেন, যোগাযোগ কিভাবে করতে চান সেই ওয়েটা পেয়ে যাচ্ছেন। সঠিক ডার্মাটোলজিস্টের কাছে সঠিক ট্রিটমেন্ট নিন, অবশ্যই আপনার ইচ্ছে পূরণ হবে। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।